হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। তো আমরা ফার্স্ট লেকচার শেষ করে ক্যালকুলাস 2 এর সেকেন্ড লেকচারের কনসেপ্ট হচ্ছে ট্যানজেন্ট লাইন টু গ্রাফ অফ এ ভেক্টর ফাংশন। এটা ভেক্টর ফাংশনের ট্যানজেন্ট লাইন। তো হোপফুলি তোমরা ট্যানজেন্ট লাইনের সাথে পরিচিত, মানে স্পর্শক রেখা। একটা কার্ভের একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টের যে কোনো একটা বিন্দুতে স্পর্শক রেখার যে সমীকরণ সেটা ডিফাইন করব, সেটা ডিটারমিন করব। অ্যান্ড প্লাস আমরা এখানে হচ্ছে যে প্রথমে একটা এক্সপ্লেনেশন পড়ব। তো আমি আশা করি ট্যানজেন্ট লাইন তো তোমরা বুঝছো, আমি এখানে লিখে রাখছিলাম। ট্যানজেন্ট লাইন হচ্ছে যে যে একটা ইকুয়েশন দেওয়া আছে, সাপোজ এক্স এক্সিস ওয়াই এক্সিস। তো এটার একটা গ্রাফ আর কি, যেটা হচ্ছে যে এফটি একটা গ্রাফ। তো এই ফাংশনটা সমীকরণটা হচ্ছে যে ভেক্টর ভ্যালুড ফাংশন হচ্ছে যে এফটি। তো এফটি এই টোটাল ফাংশনটা হচ্ছে এফটি। এখন এই জাস্ট একটা পয়েন্টের মধ্যে, একটা ফিক্সড পয়েন্টের মধ্যে, সেই পয়েন্টের মধ্যে যে ট্যানজেন্টটা হবে, যে স্পর্শকটা হবে, সেই স্পর্শরেখার সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। বা সমীকরণটা কিভাবে পাবো, আগে আমরা একটু ডেফিনেশন পড়ি, পরে আমরা এটা অ্যানালাইসিস করব, দেন আমরা এটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো আমি লিখে রাখছি যেহেতু টাইম সেভ হওয়ার জন্য, টাইম যেন সেভ হয়। তো আমাদের সাথে সাথে লিখতে গেলে আবার তোমাদের বিরক্তিও লাগতে পারে, আমি আগে ভাগে লিখে রাখছি। লেট এটা লেট পি বি এ পয়েন্ট অন এ গ্রাফ। একটা গ্রাফের মধ্যে একটা পয়েন্ট পি আছে, ঠিক আছে। ভেক্টর ফাংশনটা হচ্ছে এফ টি, অ্যান্ড এফ টি নট বি দ্য রেডিয়াস ভেক্টর। তাহলে এফ টি নট হচ্ছে রেডিয়াস ভেক্টর ফ্রম দ্য অরিজিন। রেডিয়াস ভেক্টর সবসময় অরিজিন থেকে হিসাব করা হয়, ফ্রম দ্য অরিজিন। ইফ এফ প্রাইম টি নট ইকুয়াল টু জিরো। আমার একটু মনে আছে এটা যে কেন জিরো হবে না, সেটা নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, কেন জিরো হবে না। তো এই এখনকার টাইমের মতো তত রিসোর্স এত বেশি ছিল না, বইও ছিল না। এক বই সহায় ছিল, তিতাস বই, আর একটা ছিল শামস আউটলাইনের বই। আর ইন্টারনেট ছিল না বিধে ভালো কোনো বই কালেক্টও করতে পারতাম না। ২-৩টা বই কালেক্ট করে তারপরে সবাই এই জায়গাটা লিখে রাখতো। এটার মেইন কজ হচ্ছে যে এফ প্রাইম টি দ্বারা আসলে কি বোঝায়, ট্যানজেন্ট বোঝায়, ঠিক আছে। ওই পয়েন্টে ট্যানজেন্ট যদি জিরো হয়ে যায়, এফ প্রাইম টি নট জিরো মানে হচ্ছে যে ওই ট্যানজেন্টের লেন্থই হচ্ছে জিরো। মানে আমি যদি একটা ট্যানজেন্ট আঁকি, এই ট্যানজেন্টের লেন্থ হচ্ছে জিরো, মানে ট্যানজেন্টটা দেখাই যাবে না, একটা পয়েন্ট। তো এখন ট্যানজেন্ট যদি জাস্ট একটা পয়েন্টই হয়, পয়েন্টের তো তুমি কি বের করবা, সেটা কোনো ফিজিক্যালি কোনো কিছু মিন করে না। যেটা হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। আমরা ডিরেকশন অ্যারো থাকতে হবে, যেহেতু ভেক্টর ভ্যালুড ফাংশন মানে হচ্ছে যে একটা মুভিং পার্টিকেলের রোটেশন যেটা কন্টিনিউয়াস মুভ করবে। এখন এফ প্রাইম টি যখনই আমরা বের করতে জিরো হয়ে যাবে, তখন দেখা যাবে যে সে মুভিং না, সেই স্টেডি। তাহলে ওই জিনিসটা থেকে তুমি ওই পয়েন্টে কোনো কিছু মিন করে না, কোনো ভ্যালু মিন করে না। দ্যাটস ওয়াই এফ প্রাইম টি নট ইকুয়াল টু জিরো। দেন এফ প্রাইম টি ইজ দ্য ট্যানজেন্ট ভেক্টর, অ্যান্ড এটা আমরা জানি ইউনিট ভেক্টর। কোনো ভেক্টরকে তার ভেক্টরের মান দ্বারা ভাগ করলে, ভ্যালু দ্বারা ডিভাইড করলে, অ্যাবসলিউট ভ্যালু দ্বারা ভ্যালু বোঝাই, ভ্যালু দ্বারা ডিভাইড করলে ইউনিট ট্যানজেন্ট ভেক্টর বলবো। অ্যান্ড এফ প্রাইমটি এটা মাস্ট বি একটা ফিক্সড পয়েন্টে হইতে হবে। তো এটা যে কোনো সময় ট্যানজেন্ট, তো তুমি স্পর্শক ড্র করতে হলে স্পর্শকের জন্য একটা ফিক্সড পয়েন্ট লাগবে। তো এটা হচ্ছে অ্যাট টি ইকুয়াল টু টি নট দ্য লাইন সো পি। তাহলে পি দিয়ে যে লাইনটা যাবে প্যারালাল টু দ্য ট্যানজেন্ট ভেক্টর, এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে। প্যারালাল টু দ্য ট্যানজেন্ট ভেক্টর, এটা আসলে কি মিন করে, ইন দ্য ট্যানজেন্ট লাইন অফ দ্য গ্রাফ এফ টি। তাহলে এফ টি এর ট্যানজেন্ট লাইন যেটা প্যারালাল টু দ্য ট্যানজেন্ট ভেক্টর এফ টি। এই জিনিসটা আমাদের বুঝার আগে আগে আমরা থিওরামটা বুঝে ফেলতে পারি, সমস্যা নেই, থিওরাম বুঝে ফেলতে পারি। তো সাপোজ আমরা একটা পয়েন্ট নিলাম পি, এই পয়েন্ট হচ্ছে পি, ফাংশনটা হচ্ছে এফ অফ টি। তাহলে অরিজিন থেকে এই পি পয়েন্টের যে রেডিয়াস ভেক্টর হচ্ছে যে এফ টি নট। তাহলে এই পি পয়েন্টের যে ট্যানজেন্টটা হবে, সেই ট্যানজেন্টটা হচ্ছে এফ প্রাইম টি নট, মানে টি নটের। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এফ প্রাইম টি নট ইকুয়াল টু জিরো। এটা জিরো হওয়া যাবে না ফর ভেক্টর ভ্যালুড ফাংশন। আদারওয়াইজ জিরো হইলে ট্যানজেন্টটা আর হবে না আর কি, জাস্ট রোটেশন বোঝা যাবে না, সেজন্য ডেরিভেটিভ নট ইকুয়াল টু জিরো জিনিসটা জাস্ট মেক সেন্স করার জন্য বলছে। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন। এখন আমরা একটা আসলে ট্যানজেন্ট লাইনটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব। তো আমরা আগে থেকে জানি যে সাপোজ তোমাকে বলল একটা পয়েন্ট দিল, হুম, একটা পয়েন্ট দিয়ে যদি বলে যে একটা স্ট্রেট লাইন ড্র করো, এই পয়েন্ট দিয়ে পি পয়েন্ট, সাপোজ একটা পয়েন্ট নিলাম, এল পয়েন্ট নিলাম, এই পয়েন্ট দিয়ে তুমি কতগুলো স্ট্রেট লাইন ড্র করতে পারবে? অনেকগুলো স্ট্রেট লাইন ড্র করা যাবে। এভাবে, এভাবে এই পয়েন্ট দিয়ে পাস হয়, এরকম হাজার হাজার
স্ট্রেট লাইন লাগবে, কিন্তু আমার একটা ইউনিক স্ট্রেট লাইন লাগবে। দেখেন ইউনিক স্ট্রেট লাইন যদি মানে জাস্ট এই লাইনটা লাগবে। তো এই লাইনটার জন্য তোমাকে দেখবা যে 9-10 এর বইতে ছিল হায়ার ম্যাথে, যেটা প্যারালাল একটা লাইনের স্লোপ দেওয়া থাকতো, এই লাইনটা স্লোপ দেওয়া থাকতো। স্লোপ দেওয়া থাকলে দেখুন একটা পয়েন্টগামী y মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, জাস্ট একটা পয়েন্ট দিয়ে যদি কোনো স্ট্রেট লাইন ড্র করতে হয় তাহলে সেটা ইউনিক হবে না। তো ইউনিক করার জন্য কি করতে হবে, ওটার স্লোপ দেওয়া থাকতে, স্লোপ মানে এম দেওয়া থাকতে হয়। এখানেও সেম, যে আমরা যদি কোনো ট্যানজেন্ট ড্র করতে চাই, তাহলে ট্যানজেন্ট একটা ভেক্টর ড্র করতে চাই, এমন একটা ভেক্টর যেটা একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যাবে। ঠিক আছে, ফিক্সড পয়েন্ট সাপোজ এল, এল ইকুয়াল টু ধরলাম এক্স নট ওয়াই নট, এটা বোঝার জন্য জাস্ট এক্সপ্লেন করতেছি। এখন এই পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট আঁকলাম, সাপোজ এটাই হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট, এখন এই ট্যানজেন্টের আমি ইকুয়েশন কেমনে ফর্ম করব? ইকুয়েশন ফর্ম করার জন্য এটা তো এই পয়েন্ট দিয়ে তো অসংখ্য ভেক্টর হইতে পারে, ভেক্টর শুধু যে এই ভেক্টরটা থাকবে ব্যাপারটা তা না, হাজার হাজার কোটি কোটি ইনফিনিটি ভেক্টর থাকতে পারে। ঠিক আছে, তো সেটার জন্য কি করা হয়, সেটার জন্য হচ্ছে যে আরেকটা ভেক্টর ভি দিয়ে দেওয়া হয়। বলে যে কি, তাহলে এল দিয়ে যায়, এল পয়েন্ট দিয়ে যায় এমন একটা ভেক্টর, তাহলে ভেক্টর যেটা ভি ভেক্টরের প্যারালাল। ঠিক আছে, এখন ভি ভেক্টরটাকে আমরা এআই প্লাস বি জে দিয়ে লিখতে পারি, বা সংক্ষেপে আমরা কম্পোনেন্ট ওয়াইজ লিখতে পারি। ঠিক আছে, এখন এই পয়েন্টের আমরা আরেকটা চলমান বিন্দু নিই, সাপোজ মনে করে পি নিলাম এক্স ওয়াই, তাহলে এলপি পিএল ভেক্টরটা কি হবে, পিএল ভেক্টরটা হচ্ছে যে দুটা কোঅর্ডিনেটের, এই যে এক্স অক্ষ মাইনাস ওয়াই অক্ষ, দুটা পয়েন্টের ভেক্টর তো সমীকরণ জানো। তাহলে আমরা কম্পোনেন্ট ওয়াইজ দেখি, এক্স মাইনাস এক্স নট ওয়াই মাইনাস ওয়াই নট। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যখন দুইটা ভেক্টর প্যারালাল হয়, আমরা একদম ফার্স্ট লেকচারে বলছি যে দুইটা ভেক্টর যখন প্যারালাল হবে তাদের মধ্যে জাস্ট একটা কনস্ট্যান্টের মাল্টিপ্লায়ার থাকবে, মানে এই এল ভেক্টরটা, এই আমার এল ভেক্টরটা আর ভি ভেক্টরটা আসলে সেম ভেক্টর, জাস্ট এটার লেন্থ একটু বড়, এটার লেন্থ একটু ছোট। তাহলে এটা হইতে পারে এরকম, পি এল ভেক্টরটা হচ্ছে যে হাফ ভি, মানে ভি এর ডাবল, সরি, টু ভি, ভি এর কি হইতে পারে, ডাবল হইতে পারে পি এল ভেক্টর। তার দুইটা ভেক্টরের মধ্যে জাস্ট একটা কনস্ট্যান্টের মাল্টিপ্লাই থাকলে তখন সেটাকে আমরা বলি যে প্যারালাল ভেক্টর। তাহলে পি এল যেহেতু ভি এর প্যারালাল, দ্যাটস ওয়াই আমি এখানে লিখতে পারি পি এল এর সাথে ভি এর জাস্ট একটা কনস্ট্যান্টের পার্থক্য থাকবে। এই যে কনস্ট্যান্টটা, কনস্ট্যান্ট হচ্ছে টি, প্যারামিটার যেহেতু টি ধরলাম, তাহলে এই টি এর পার্থক্যটা, টি এর মাল্টিপ্লাই হলে দেন পি এল আর ভিটা হচ্ছে যে প্যারালাল হবে। ওকে, তো এই সমীকরণটাকে যদি আমরা কম্পোনেন্ট ওয়াইজ লিখতে যাই, তাহলে পি এল ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, পি এল ইকুয়াল টু লিখতে পারি এক্স মাইনাস এক্স নট, মানে এক্স মাইনাস এক্স নট আই প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট জে। আর টি এ ইকুয়াল টু এটাকে আমরা এ ভি দিয়ে লিখতে পারি, ই অফ এ ভি। কোনো স্কেলার দ্বারা যখন মাল্টিপ্লাই করবা, কোনো সংখ্যা দ্বারা যখন মাল্টিপ্লাই করবা কোনো ভেক্টরকে, তাহলে এভরি কম্পোনেন্টকে মাল্টিপ্লাই বোঝায়। তো আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস এক্স নট ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল টু লিখতে পারি টি অফ এ টি অফ বি। ঠিক আছে, তাহলে দুইটা, এটা অর্ডার পেয়ার ক্রমজোড়ের সংজ্ঞা অনুযায়ী এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু লিখতে পারো টি এ, অ্যান্ড ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল টু লিখতে পারো টি ভি। তাহলে এক্স ইকুয়াল টু কি পাইলা, এক্স নট প্লাস টি এ, তাহলে ওই যে এটা হচ্ছে যে এ ভেক্টরের ভি ভেক্টরের, ওয়াই মাইনাস ওয়াই নট ওয়াই ইকুয়াল টু ওয়াই নট প্লাস টি বি। এটা হচ্ছে যে একটা পয়েন্ট এবং একটা লাইনের প্যারালাল যদি হয় তার ইকুয়েশন। এখন আমরা ডেফিনেশনটা পড়লে জিনিসটা বুঝতে পারবো। ডেফিনেশনটা হচ্ছে কি, আমার আমার ডেফিনেশনটা হচ্ছে এই যে দ্য লাইন থ্রো পি অ্যান্ড প্যারালাল টু দ্য ট্যানজেন্ট লাইন, তাহলে পি দিয়ে এরকম একটা লাইন যায় যেটার প্যারালাল হবে যে ট্যানজেন্ট ভেক্টরটা, অ্যান্ড দ্য ট্যানজেন্ট লাইন অফ দ্য ইজ দ্য ট্যানজেন্ট লাইন অফ দ্য, তাহলে ওই যে পি পয়েন্ট দিয়ে এরকম আরেকটা পয়েন্ট থাকবে, আরেকটা লাইন থাকবে যেটা প্যারালাল হবে, যে এইটা হচ্ছে এই কনসেপ্ট থেকে। এখন আমরা এই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন ড্র করব, ইকুয়েশন ফর্ম করব। তাহলে ইকুয়েশনটার প্রবলেমটা হচ্ছে কি, টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন। ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন। ওকে, তো এটার জন্য আমরা গ্রাফ ড্র করি। লেট
এফটি বি এ ভেক্টর ভ্যালুড ফাংশন, সেম একটু আগে আমরা ডেফিনেশন যেটা পড়ছি ইজ এ ভেক্টর ভ্যালুড ফাংশন। তারপর পি বি এনি পয়েন্ট অ্যান্ড এফ অফ টি নট, f of t naught be the radius vector from origin to p, radius vector from origin to p। এখন p পয়েন্টে যে ট্যানজেন্টটা হবে this one হচ্ছে f prime t naught, এটা হচ্ছে t পয়েন্টে যে ট্যানজেন্ট হবে সেটা হচ্ছে f prime t naught। এখন এই f prime t naught এর আমরা ইকুয়েশন ফর্ম করতে হবে। তো আমরা আরেকটা পয়েন্ট ধরে নিই, আমরা একটা পয়েন্ট ধরলাম, সাপোজ কিউ একটা পয়েন্ট ধরে নিই, একটা পয়েন্ট ধরলাম এই স্পর্শ লাইনের উপর একটা পয়েন্ট ধরলাম ও কিউ, কিউ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, আর ও কিউ ধরলাম যে আর টু, বা সংক্ষেপে আর লিখলে হচ্ছে। তো আমরা জিনিসটা একটু লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের গ্রাফ, এটার রেডিয়াস এইদিকে, ডিরেকশন, এটার ডিরেকশন হচ্ছে এইদিকে। আচ্ছা, তো আমরা কোশ্চেনটা লিখে ফেলি। ইফ কিউ এক্স ওয়াই জেড, কিউ এক্স ওয়াই জেড be any point on the tangent line, be any point on the tangent, on the tangent line, then তাহলে পি কিউটা কি হবে, দেন পি কিউটা হচ্ছে যে টি অফ এফ টি, এফ প্রাইম টি। ওই জিনিসটা আমরা বললাম যে ট্যানজেন্টটা মূলত পি কিউ এর প্যারালাল হবে, ট্যানজেন্টটা পি কিউ, এটা 3 ডাইমেনশন হলে আর একটু সুন্দর করে দেখানো যেত, আমি ওই গ্রাফটা আঁকতে ভুলে গেছি। পি কিউ ইকুয়াল টু টি অফ এফ প্রাইম টি নট হবে, সরি এফ প্রাইম টি নট, টি পয়েন্টে, টি নটে পয়েন্টে। আচ্ছা, এরপরে অ্যান্ড ও কিউ, ও কিউ ইকুয়াল টু রেডিয়াস ভেক্টর আর, where r is the r equal to xi yj zk। এখন এখানে যদি আমরা ট্রায়াঙ্গেল ফর্ম করি, তাহলে পুরো ট্রায়াঙ্গেলে যদি আমরা যে ভেক্টরের এডিশন ল যদি অ্যাপ্লাই করি, যোগের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে যোগের সূত্র অ্যাপ্লাই করলে এই ওপি, আমি কালার একটু চেঞ্জ করে দিই, এই ওপি এটা আর এটা, ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু হচ্ছে যে ও কিউ। তাহলে এটা ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে যে কি দুইটা একই ডিরেকশনে থাকবে, দেন এটা প্লাস এটা ইকুয়ালস টু হচ্ছে যে এটা। তো ফ্রম ট্রায়াঙ্গেল পি ও কিউ, ফ্রম ট্রায়াঙ্গেল ও পি কিউ বাই ভেক্টর এডিশন ফর্মুলা ওপি, সরি ও কিউ ইকুয়াল টু ওপি প্লাস পি কিউ, জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিলে হচ্ছে আর, আর ইকুয়াল টু ওপি হচ্ছে আমার, ওপি ইজ দ্য রেডিয়াস ভেক্টর এফ টি নট, আর পি কিউ ইকুয়াল টু টি এফ প্রাইম টি নট। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে ট্যানজেন্ট লাইনের সমীকরণ পাই যাব। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আমাদের মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর্ক লেন্থ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার, ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা ক্যালকুলাস 2 এর লেকচার নাম্বার 2 তে ছিলাম। তো লেকচার নাম্বার 2 তে আমরা আজকে আরেকটা টপিক, সেটা হচ্ছে যে আর্ক লেন্থ অফ প্যারামেট্রিক ইকুয়েশন। তো আর্ক লেন্থ বাংলা হচ্ছে যে চাপ দৈর্ঘ্য। চাপ দৈর্ঘ্য কি, একটা চাপের, একটা বক্ররেখার চাপের দৈর্ঘ্য নির্ণয় করা আর কি। তো এখন এই দৈর্ঘ্য নির্ণয় করা আসলে, একটা বক্ররেখা তো সবসময় ইউনিফর্ম হবে না। তো আমরা একটা বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করছি, কিন্তু যেমন আমরা বৃত্তের দৈর্ঘ্য আমরা পারি, পরিধি, বৃত্তের যে বক্ররেখা যে, সেটার পরিধি নির্ণয় করার ফর্মুলা আমরা জানি 2πr। কিন্তু সেটা তো হচ্ছে বৃত্তের বক্ররেখাটা হচ্ছে কার্ভেচারটা, বক্রতাটা হচ্ছে যে ইউনিফর্ম, মানে কনস্ট্যান্ট, মানে সবসময় একই হারে বক্র হবে। কিন্তু রিয়েল লাইফেতে সকল বক্ররেখা সেম না। তো আমরা এই টপিকসটা নিয়ে একটু আলোচনা করব, যে ইন্টিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে যে কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয় করা, কোনো বক্ররেখার
দৈর্ঘ্য নির্ণয় করা। তো আমরা শুরুতে আমাদের যদি সার্কেলের কথা চিন্তা করি, সাপোজ একটা সার্কেল হচ্ছে যে সার্কেলটা সুন্দর হয় নাই, আবার একটু আঁকি। এটা সার্কেল, তো সার্কেলের সেন্টার যদি ও হয়, তারপর এটার রেডিয়াস যদি আর হয়, রেডিয়াস আর হয়, তাহলে আমরা একটা পর্শনের কিন্তু এটা চাপের কিন্তু দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি। আমরা দুইটা ফর্মুলা জানি, একটা হচ্ছে যে রেডিয়ানের মাধ্যমে যদি আমরা ফর্মুলা এখানে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটা যদি চাপ দৈর্ঘ্য যদি এস হয়, আর রেডিয়াস যদি আর হয়, তাহলে হচ্ছে যে আমার ফর্মুলা হচ্ছে যে এস ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে থিটা হচ্ছে মাস্ট বি ইন রেডিয়ান থাকতে হবে, রেডিয়ান মেজারমেন্টে থাকতে হবে। আর যদি থিটা যদি ডিগ্রিতে থাকে, দেন এস ইকুয়াল টু থিটা বাই 360, একই ফর্মুলা ইন্টু 2 পাই আর, এই ফর্মুলাটাও আমরা ইউজ করতে পারি। এখন বৃত্তের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ বৃত্তের এই ফর্মুলা আমরা 2 পাই আর দিয়ে চিন্তা করতে পারি, কারণ বৃত্তের বক্রতাটা হচ্ছে সেম। কিন্তু রিয়েল লাইফে তো হচ্ছে যে সবকিছু এরকম সেম ভাবে বক্র হয় না, যে বক্রতার হার একই থাকে না। যেমন মনে করো আমরা যদি একটা কার্ভের কথা চিন্তা করি, সাপোজ একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে। তো একটা কার্ভ মনে করো হচ্ছে যে সে কিন্তু একেক জায়গায় একেক রকম ভাবে বাঁকছে, মাঝে মাঝে এইদিকে বাঁকছে, মাঝে মাঝে তার আপ অ্যান্ড ডাউন হয়েছে, তার বক্রতা সব জায়গায় সেম না, কোনো জায়গায় বক্রতা কম, কোনো জায়গায় বক্রতা বেশি। এখন এটার লেন্থ আমরা কিভাবে বের করব? এখন কাহিনী হচ্ছে যে আমরা সাধারণত কোনো কিছু লেন্থ মাপি একদম স্ট্রেট কোনো স্কেল, হয় ফিতা ধরলা তুমি স্ট্রেট, এই মাথা থেকে এই মাথা বের করতে পারো, দেখা যায় যে কে এটা থেকে এটা এতটুকু করতে পারলাম। ঠিক আছে, দেখেন এতটুকু করলে এটা তো কি হইলো না, এটা হচ্ছে যে এক্সাক্ট হইল না, একদম সোজাসুজি। তুমি বললা যে না, আমি একবারে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, এখান থেকে একটা ভাগ করলা, 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 একটা দুইটা তিনটা চারটা, টোটাল চারটা ভাগে ভাগ করলা। ঠিক আছে, চারটা ভাগে ভাগ করিও তুমি কি করতে পারলা টোটাল, তাও সেটা কি হবে না, এক্সাক্ট হবে না। তো এই ক্ষেত্রে এটার জন্য আমাদের ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। এখন ইন্টিগ্রেশনে আমরা ফর্মুলাটা এমনি আগেই পড়ছি, আমরা ফর্মুলাটা হচ্ছে কি ছিল, ফর্মুলাটা ছিল এরকম যে যে চাপ দৈর্ঘ্য যদি এস হয়, তাহলে এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি, টোটাল কতটুকু বাউন্ডেড হবে, সাপোজ এতটুকু, এই এতটুকু পর্যন্ত যদি এ ধরো তুমি, এতটুকু হচ্ছে বি, এতটুকু হচ্ছে এক্স এর বাউন্ডারি আর কি। তারপর সরাসরি ডিএস লিখতে পারি, হয় আর ডিএস ইকুয়াল টু হচ্ছে যে ইন্টিগ্রেশন এ টু বি অথবা 1 প্লাস ডিওয়াই ডিএক্স ডিডিএক্স অফ ওয়াই হোল স্কোয়ার ইন ডিএক্স, লাস্টে ডিএক্স লিখতে হবে। তো এটা হচ্ছে যে চাপ দৈর্ঘ্যের কার্টেসিয়ান ফর্মুলা। তো এই ফর্মুলাটা কিভাবে ফর্ম হয়েছে আমরা একটু ছোট করে ডিসকাস করব। এখানে এই ফর্মুলাটা ফর্ম করার জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে, আমরা কি করব, এটাকে কিছু ছোট ছোট পোর্শনে ভাগ করি। এটা আসলে দুইভাবে প্রুভ করা যায়, একটা হচ্ছে যে মিন ভ্যালু থিওরামের মাধ্যমে প্রুভ করা হয়। তো ইন্টারন্যাশনালি যেটা প্রুভ করা হয় সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরামের মাধ্যমে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, বা ইউটিউবে অনেক ভিডিও আছে, যে আর্ক লেন্থ ফর্মুলা দিলে পাবা, ওটা সমস্যা না। তো আমি হচ্ছে বইয়ে অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ইয়ার ক্যালকুলাসে যেভাবে আছে সেভাবে দেখাচ্ছি, আর তোমরা চাইলে কমেন্টস করে জানালে আমি কিন্তু সেটা মিন ভ্যালু থিওরামের মাধ্যমে দেখাবো। তো এটা হচ্ছে যে আমি কয়েকটা পর্শনে ভাগ করলাম, সাপোজ এতটুকু L1, এই ডিস্টেন্সটা হচ্ছে L1, তারপর এখান থেকে আরেকটা পর্শনে, তবে ইকুয়াল ডিস্টেন্সে ভাগ করব, এটা হচ্ছে যে L2, তারপর এখান থেকে এতটুকু ভাগ করলাম, এটা হচ্ছে L3, L4, হ্যাঁ, L5। তো আমরা একটা ধরলাম এইভাবে, Li পর্যন্ত ধরলাম আর কি, একটা ধরলাম যে I, তাহলে এই ডিস্টেন্স, তবে সবগুলো ইকুই ডিস্টেন্স হইতে হবে, মানে ডেল এক্সটা সেম কোয়ান্টিটি হইতে হবে। তো এখানে আমরা এতটুকু পরিমাণ নিলাম যে হচ্ছে যে ডেল এক্স, এটা অন্য কালার ইউজ করি, এতটুকু হচ্ছে যে আমি ডেল এক্স আই ধরলাম, আর এগুলো সবগুলো হচ্ছে ডেল এক্স ওয়ান, ডেল এক্স টু, ডেল এক্স থ্রি, প্যানটা ডিস্টার্ব করছিল, ডেল এক্স, ডেল এক্স থ্রি, তারপর হচ্ছে যে তোমার মনে করো এটা হচ্ছে ডেল এক্স ফোর, তারপর লাস্ট পর্যন্ত আমরা একটাকে ধরলাম ডেল এক্স আই। এভাবে মানে আমি যদি চারটা পোর্শন ভাগ করি তাহলে 4 পর্যন্ত, পাঁচটা পোর্শনে ভাগ করলে 5 পর্যন্ত, 10টা পোর্শনে ভাগ করলে 10 পর্যন্ত ডেল এক্স আই। তাহলে এই পোর্শনটাকে ধরলাম আমি ডেল এক্স ডেল ওয়াই আই। তাহলে এখানে যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এটা ধরলাম আমি ডেল এস। ঠিক আছে, এখন এই জায়গায় শুধু জাস্ট কিছু না, আমি যদি এখানে পিথাগোরিয়ান ফর্মুলা ইউজ করি, সাপোজ এতটুকু জায়গার মধ্যে আমি
পিথাগোরিয়ান ফর্মুলা ইউজ করি, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডেল এক্স ডেল এস স্কোয়ার ডেল এক্স আই স্কোয়ার প্লাস ডেল ওয়াই আই স্কোয়ার। ঠিক আছে? বা ডেল এক্স সমান এরপরে কি লেখা যায়? ডেল এক্স সমান এরপরে লেখা যায়, সো ডেল এস ইকুয়াল টু ডেল এক্স আই হোল স্কোয়ার প্লাস ডেল ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে? এতটুকু কনসেপ্ট ঠিক আছে। এরপরে আশা করি ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। জাস্ট আমরা একটা ক্ষুদ্র পোর্শন ধরলাম আর কি, আই দিয়ে ইন্ডেক্স নাম্বার আই দিয়ে ইন্ট্রোডিউস করলাম। এখন এটাকে আমি হচ্ছে ডেল এক্স আই স্কোয়ার দিয়ে ডিভাইড করব। ডেল এক্স আই স্কোয়ার দিয়ে ডিভাইড করলে, আচ্ছা, ডেল এক্স আই স্কোয়ার ডেল ওয়াই আই স্কোয়ার, তাহলে এটা রুট 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 আর স্কোয়ার চলে গেলে এটা ডেল এক্স আই বেশি থাকবে, সেটা আবার মাল্টিপ্লাই করে দিলাম ডেল এক্স আই। ওকে, এখন এটাকে যদি বাই পার্ট করে দিই, মানে ডেল এক্সটাকে হচ্ছে যে আমি একবার একবার এটার নিচে লিখলাম, আরেকবার হচ্ছে এটার নিচে লিখলাম। তাহলে এটার নিচে লিখলে হচ্ছে 1 প্লাস ডেল ওয়াই আই ডেল এক্স আই হোল স্কোয়ার ইন্টু ডেল এক্স আই। এখন যে কনসেপ্টটা আসবে, দিস ওয়ান ইজ ডেল এস। এখন যে কনসেপ্টটা আসবে, যদি আমি এটার মধ্যে একটা লিমিট অ্যাপ্লাই করি, যেমন আয়ের মানে এখানে তো আমি কয়টা ভাগ করছি, 10টা 20টা 30টা, কিন্তু আমি যদি এখানে 1 কোটি ভাগ করি, সাপোজ মনে করো আমি এখানে একদম এই পরের এখান থেকে জাস্ট এর পরের বিন্দু থেকে শুরু করলাম, এর পরের বিন্দু থেকে শুরু করলাম, এর পরের বিন্দু থেকে শুরু করলাম, তাহলে দেখবা যে আমার ল্যান্ডটা হচ্ছে যে একদম কি হয়ে যাবে, এইটা এখান থেকে এখানে এখানে একদম জাস্ট পরের পয়েন্টে ল্যান্ড বেরোবে। মানে এই পয়েন্টের পর থেকে যদি আমি যদি এখানে 1000টা ভাগ করি, সাপোজ 1000টা ভাগ করি, তাহলে 1000টা ভাগ করতে গেলে ঠিক এই পয়েন্টের পরের পয়েন্ট থেকে আমার ল্যান্ড বের হবে। তাহলে মাঝখান দিয়ে যে গ্যাপটা ছিল, এই যে কার্ভ যে হয়েছিল পরের পয়েন্টে, যে সামান্য কার্ভ, খুব ক্ষুদ্র পরিমাণ কার্ভ, জাস্ট পরের পয়েন্টে, তো জাস্ট পরের পয়েন্টে ভাগ করলে তাহলে আমার ভাগ সংখ্যা বাড়াইতে হবে। যত বেশি আমি ভাগ করব, তত জিনিসটা কি হবে, এক্সাক্ট হবে। এখন ভাগ সংখ্যা যখন বাড়াবা, তখন তাহলে এখানে n সমান যদি মনে করেন আমি 5টা ভাগ করলাম, n ইকুয়াল টু 5 ভাগ, একরকম আসবে। আবার n এর যদি আমি অসীম পর্যন্ত ভাগ করি, মানে অসংখ্য কোটি 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 ভাগ করি, তাহলে দেখা যাবে যে একদম জাস্ট পরের পয়েন্টে, এখানে যে পয়েন্ট আছে ঠিক পরের পয়েন্টের ল্যান্ডটা বের হবে। ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, এটাই হচ্ছে আসলে ওই তোমার ইন্টিগ্রেশনের মেইন কনসেপ্ট আর কি। তো এটাকে যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি, লিমিট বাস, আচ্ছা, টোটাল জিনিসটাকে আগে আমি সাম করি, আমি সাম দিয়ে নিয়ে আসি, সবগুলো ল্যান্ডকে আগে যোগ করবো, আমি টোটাল ল্যান্ড বের করতে হবে, সরি। তবে সামেশান আই ইকুয়াল টু 1 থেকে, সাপোজ মনে করো আমি n পর্যন্ত, n এর মানের উপর ডিপেন্ড করবে যে আমি কতটা নিছি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস ডেল আই ডেল এক্স আই হোল স্কোয়ার ডেল এক্স আই। ঠিক আছে? এটা হচ্ছে যে আমি সবগুলোকে টোটাল যোগ করে ফেললাম। n এর মান 5টা হলে 5 হলো, n এর মান 6 হলে 6টা পোর্শন হলো, n এর মান 7 হলে 7টা পোর্শন হলো। এখন n এর মান যদি আমি অসীম পর্যন্ত নিই, n টেন্ডস টু ইনফিনিটি নিই, তো তার মানে ভাগ সংখ্যা কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে। ভাগ সংখ্যা অসীম হয়ে গেলে ডেল এক্স টেন্ডস টু 0 হয়ে যাবে। n, এখন যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, লিমিট এই পাশেও করতে পারি, তাহলে s হবে আর কি, ইন্টিগ্রেশন অফ, আচ্ছা, n টেন্ডস টু ইনফিনিটি সামেশন আই ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, 1 প্লাস ডেল ওয়াই ডেল এক্স আই হোল স্কোয়ার ডেল এক্স আই। তাহলে এই জিনিসটা এখন কি মিন করে? এই জিনিসটা হচ্ছে যে টোটাল, এই জিনিসটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের মেইন কনসেপ্ট, যে ওয়াই ফাংশনটে আমার সামেশন, ইন্টিগ্রেশন মানেই তো হচ্ছে সামেশন। তোমরা যদি ইন্টিগ্রেশন পড়ে না থাকো, কনসেপ্টটা না পড়ে থাকো, তাহলে একটু আবার বলবা আমাকে,
তার মানে হচ্ছে যে ঠিক পরের পয়েন্টটা যোগ করবে, এই পুরো জিনিসটা সামেশন এবং লিমিট অসীম পর্যন্ত যোগ করবে, অসীম পর্ষণে। মানে এমনি সামেশন মানে হচ্ছে যে 5টা 10টা 20টা, কিন্তু যখন অসীম পর্যন্ত যোগ করবে একদম ঠিক পরের পয়েন্ট থেকে যোগ করবে, এই পয়েন্ট জাস্ট এর পরের পয়েন্ট, এই পয়েন্ট জাস্ট এর পরের পয়েন্ট, যখন যোগ করবে তখন লিমিট এন টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। এন টেন্স টু ইনফিনিটি মানে হচ্ছে অসীম পরিমাণ ভাগ, এবং ডেল এক্স টেন্স টু দেন জিরো হবে, মানে ডেল এক্সের পরিমাণটা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে। তখন এই জিনিসটাকে এক্সপ্রেস করা হয় ইন্টিগ্রেশন সাইন দিয়ে, ইন্টিগ্রেশন সাইন অফ ইন্টিগ্রেশন অফ, আমরা জিনিসটাকে একটা বাউন্ডারি করে ফেললে তাহলে লিখতে পারি 1 প্লাস, এটা তখন ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স। এটাই হচ্ছে আমার টোটাল চাপ দৈর্ঘ্যের ফর্মুলা ইন কার্টেসিয়ান ফরম্যাট। ঠিক আছে, আশা করি তোমরা ফার্স্ট ইয়ার ক্যালকুলাস বইটা উল্টাইলে একটু দেখতে পারবা, হয়তো একটু এদিক সেদিক চেঞ্জ থাকতে পারে, তবে কনসেপ্ট এটাই। ঠিক আছে, এরপরে আমরা এটাকে এখন যদি প্যারামেট্রিক হিসেবে নিয়ে যাই, প্যারামেট্রিক হিসেবে নিয়ে গেলে আর কিছুই করার নাই, জাস্ট হচ্ছে যে পেনটা কেন যেন একটু লেটেন্সি দিচ্ছিল, তো আচ্ছা ঠিক হয়ে গেছে এখন। এই জন্য একটু হচ্ছে লেখাটা হয়তো একটু স্মুথ হয় নাই, এরপর থেকে আশা করি হোপফুলি ঠিক হয়ে যাবে। ওকে, আমরা এখন জাস্ট এই জিনিসটাকে কিসে প্রকাশ করবে, প্যারামেট্রিকে এক্সপ্রেস করবে। এখন প্যারামেট্রিকে এক্সপ্রেস করতে গেলে জাস্ট কিছু না, আমরা যদি এমনি নর্মাল সেন্সে ধরি, কারণ হচ্ছে যে একটা গ্রাফ যদি এরকম হয়, তাহলে এখানে গ্রাফটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এক্স, তো এক্সও আছে ওয়াইও আছে। এক্স হচ্ছে টি এর উপর ডিপেন্ডেবল, মানে ওয়াইটা হচ্ছে যেখানে ওয়াই ডিপেন্ডেবল হচ্ছে যেখানে যে ওয়াইটা আছে সেটা হচ্ছে টি এর উপর ডিপেন্ডেবল, ওয়াই ইজ এ ফাংশন অফ টি, ওয়াই ইজ এ ফাংশন অফ টি। আবার এক্সও হচ্ছে যে কার উপর, সরি দিস ওয়ান ইজ ওয়াই, আর এক্স হচ্ছে কার উপর ডিপেন্ডেবল, এক্স হচ্ছে যে টি এর উপর ডিপেন্ডেবল। জাস্ট আমরা ডেল এক্স ডেল টি আসবে, তো সেটা আমরা কিভাবে দেখাইতে পারি, আমরা ছোট করে প্রুফও করে ফেলতে পারি। তো আমরা একটু আগে কি পাইছিলাম, আমরা একটু আগে পাইছিলাম যে হচ্ছে ডেল এস ইকুয়াল টু স্কোয়ার রুট, এখন কলমটা ঠিক আছে, ডেল এক্স আই স্কোয়ার প্লাস ডেল ওয়াই আই স্কোয়ার। তো আমরা এখন বোথ সাইডে ডিটি দ্বারা ডিভাইড করবো, ডিটি স্কোয়ার দ্বারা ডিভাইড করবো। তো ডেল টি স্কোয়ার ডেল এক্স আই স্কোয়ার প্লাস ডেল ওয়াই আই স্কোয়ার ইন্টু ডিটি, ডিটি যেটা ডিভাইড করছি যাতে কাটাকাটি করলে আগেরটা হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি ডেল এক্স আই ডেল টি স্কোয়ার প্লাস ডেল ওয়াই আই ডেল টি স্কোয়ার হোল স্কোয়ার ডেল টি। ঠিক আছে, তো আমরা সেম ভাবে এখানে হচ্ছে দুইটা লিমিটই আসবে, আসলে দুইটাই টির উপর ডিপেন্ডেবল, বা সরাসরি আমরা সামেশন আই ইকুয়াল টু 1 থেকে n ডেল এক্স আই ডেল টি স্কোয়ার প্লাস ডেল ওয়াই আই ডেল টি, সো টিটা অবশ্যই এখানে চেঞ্জ হওয়ার কথা থাকে, ওটা আমি বিস্তারিত ডিসকাস করতেছি না। এরপরে জাস্ট এখানে যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, তার মানে কি দাঁড়ায়, ইন্টিগ্রেশন অফ a টু b স্কোয়ার রুট dx dt হোল স্কোয়ার প্লাস dy dt হোল স্কোয়ার ইন্টু ডিটি। ঠিক আছে, ডিটি এর উপরে উইথ রেসপেক্ট টু টি। আচ্ছা, তো এটাই হচ্ছে যে চাপ দৈর্ঘ্য সমীকরণ যখন প্যারামেট্রিক ইকুয়েশন হবে। এখন এটাকে জাস্ট হচ্ছে ভেক্টর বেলট ফাংশনে 3 ডাইমেনশনে এনে যোগ করলো। আমরা এখন থিওরামটা পড়ি। ওকে, আমরা এখন শুরু করব যে আর্ক লেন্থ প্যারামেট্রাইজেশন, যে থিওরামটা হচ্ছে যে তোমার হচ্ছে যে এনিওয়েজ 2003 আসছে, 2010-এও আসছে, আসার পসিবিলিটি আছে। তার উপরে হচ্ছে যে এটা রিলেটেড যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে। তো আমরা প্রবলেমগুলো সলভ করব, তো আমরা থিওরামটা পড়ি। তো আমরা যেটা পড়ছি সেটাই, আর আসলে আর বেশি কিছু নয়, জাস্ট ওই জিনিসটাকে একটু ভেক্টর বেলট ফাংশন হিসেবে লিখছে। তো আমরা একটা ধরি, যে একটা ইকুয়েশন হচ্ছে যে তোমার এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস ধরি, তো একটা গ্রাফ, আমি গ্রাফটা বইয়ের মতো আঁকার ট্রাই করি। ঠিক আছে, তো এখানে একটা আমরা ধরলাম যে একটা ফাংশন ধরলাম, রেডিয়াস ভেক্টর হচ্ছে যে পয়েন্ট ধরলাম আর টি নট, অ্যান্ড আরেকটা ধরলাম আর পি, মার্কার একটু লাইট, হ্যাঁ আর পি। তো আমাদের এই পোর্শনটার, এই পোর্শনটার ল্যান বের করার জন্য আমরা ফর্মুলা ফর্ম করব। তো লেট সি বি দ্য, সি ইজ এ কার্ভ, আচ্ছা বইয়ের মতো লিখি, জাস্ট বই থেকে লিখলে হবে, লেট এক্স ইকুয়াল টু এক্স টি, ওয়াই ইকুয়াল টু ওয়াই টি, অ্যান্ড জেড ইকুয়াল টু জেড টি, বি এ প্যারামেট্রিক
equation of the curve C. P, a parametric equation of curve C. ঠিক আছে, এরপরে if s is the arc of the between, তাহলে আমরা এই পোর্শনটাকে s ধরে নিলাম, s is the arc, আমরা এই এতটুকু লেন্থ বের করতে হবে। if s is the arc length between RT naught to RT and RT on the curve C, their own language লিখলে হবে on the curve C, and একটা জিনিস ধরলাম আমরা, টি নটটা হচ্ছে ছোট, টি নট লেস দেন টি, বা অথবা টি ইজ গ্রেটার দেন টি নট, মানে ইনিশিয়াল ভ্যালুটা আমরা ছোট ধরলাম আর ইয়াটা বড় ধরলাম। এখন যদি টি নটের ভ্যালু যদি ছোট মান থেকে টি নট ছোট হবে, যদি আমার কার্ভটা ল্যান্ডটা পজিটিভ আসলে তাহলে হচ্ছে টি নট থেকে টি পর্যন্ত যদি পয়েন্টগুলো ইনক্রিজ হতে থাকে, ওই যে তোমরা ইন্টিগ্রেশনে যেরকম করছো আর কি, লোয়ার লিমিট ছোট এবং আপার লিমিট বড় হলে তাহলে পজিটিভ ভ্যালু আসবে, আর যদি ডিক্রিজিং হয় তাহলে আমরা অপোজিট ধরলাম, নেগেটিভ ধরলাম আর কি জিনিসটা। এখন কাহিনী যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনটা হচ্ছে যে ভেক্টর বেলোড ফাংশনের ইকুয়েশনটা হচ্ছে অলরেডি প্যারামেট্রিক ইকুয়েশন, মানে ভেক্টর বেলোডের ফাংশনটা হচ্ছে টি এর উপর ডিপেন্ডেবল। এখন সেটার যদি আবার প্যারামেট্রিক ইকুয়েশন বের করতে চাই তাহলে সেটা আরেকটা প্যারামিটার অ্যাড করতে হবে। এমনি হচ্ছে যে আমরা এতক্ষণ যেটা পড়ছি সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের প্যারামেট্রিক ইকুয়েশন পড়ছি, কিন্তু এখানে ভেক্টর বেলোড ফাংশন অলরেডি যেভাবে আমরা এক্সপ্রেস করি সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করি, তাহলে এখানে আরেকটা প্যারামিটার অ্যাড করতে হবে। তো সেজন্য তাহলে আমরা লিখি রিপ্লেস টি replace u by t, replace t by u, ঠিক আছে, সরি, replace t by u on curve C। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে যে x equal to x of u, y equal to y of u, and z equal to z of u। তো আর কিছু না, আমরা যে প্যারামেট্রিক ইকুয়েশনটা পড়ছি ওটা ওই ফরম্যাটেই থাকবে, জাস্ট এটাই। তো আমরা ডিএস কে, ক্ষুদ্র ডিএসটাকে আমরা কি লিখতে পারি? ডিএস ডিইউ, যেটা এস কে যদি ডেরিভেটিভ করি তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন হবে ডিএক্স ডিইউ হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিইউ হোল স্কোয়ার প্লাস জাস্ট এখানে আরেকটা ভেরিয়েবল অ্যাড হলো আর কি, আর প্যারামিটারটা ইউ হলো ডিইউ ডিজেড ডিইউ হোল স্কোয়ার। তো আমরা এস সমান কি জানি? তো এস সমান হচ্ছে যে টোটাল লেন্থ, ইনিশিয়াল ভ্যালু টি নট টু টি ডিএস, এটাকে একটু এক্সপ্রেস করে লিখি, টি নট টি ডিএস, আমরা একটা ভেরিয়েবল রিপ্লেস করি ডিইউ। তো ডিএস ডিইউর ভ্যালুটা, এটা আসলে ওরকম কাটাকাটি যায় চিন্তা করলে হবে না, এটা হচ্ছে ফর্মুলার মতো, এটা করলে এটা হবে, কিন্তু ডিইউ এভাবে কাটা যায় এটা চিন্তা করা যাবে না। তো আমরা ভ্যালুটা বসাই দিই, আর টি নট টু টি ডিএস হচ্ছে যে ডিএক্স বাই ডিইউ হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিইউ হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিইউ হোল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ডিইউ। এটা আমরা এস পেলাম, একটা ইকুয়েশন নাম্বার দিলাম, ইকুয়েশন নাম্বার 1। এরপরে আমরা এটাকে রেডিয়াস ভেক্টর দিয়ে এক্সপ্রেস করি, লেট অ্যাগেইন আর ভেক্টর ইকুয়াল টু আই হেট এক্স, জে হেট ওয়াই, কে হেট জেড। তাহলে ডি আর ডিইউ ইকুয়াল টু কি লিখতে পারি? জাস্ট ইউর সাপেক্ষে ডেরিভেটিভ হবে ডিএক্স ডিইউ, জে হেড ডিওয়াই ডিইউ, অ্যান্ড কে হেড ডিজেড ডিইউ, ঠিক আছে। তো আমরা কোনো ভেক্টরের ভ্যালু কি জানি? কোনো ভেক্টরের ভ্যালু জানি যে ডিআর, কোনো ভেক্টরের যখন আমরা জাস্ট ম্যাগনিটিউড বের করি, তো এই দুটোর মাল্টিপ্লিকেশন বা স্কোয়ার করে দিলে হলে ওটা না লিখলেও চলছে। তাহলে ডিএক্স ডিইউ হোল স্কোয়ার প্লাস ডিইউ ডিওয়াই ডিইউ হোল স্কোয়ার প্লাস ডিজেড ডিইউ হোল স্কোয়ার, এই ভ্যালুটা জাস্ট আমরা এক নঙ্গে বসাই দিব। সো এস ইকুয়াল টু টি নট টু টি
ভ্যালু অফ ডিআর ডিইউ ডিইউ এটাই হচ্ছে যে আমার প্যারামেট্রিক ইকুয়েশন। এখানে এস এর মান টি এর ফাংশন হবে, হ্যাঁ এস এর মান টি হচ্ছে টি এর মান এবং এস এর ফাংশন হিসেবে সি এর প্যারামেট্রিক সমীকরণ। আচ্ছা, এটা এস হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে ওকে, এখানে আর কিছু নেই। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা। এখন এরপরে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে এটার প্রবলেমগুলো সলভ করব। টোটাল কি কি প্রবলেম আছে সবগুলো প্রবলেমই সলভ করব। ভালো থাকবা, বাই বাই।